ওকে, হ্যালো এভরিওয়ান। খুব রিসেন্ট ১৯শে মার্চ আবু জাফর ওবায়দুল্লাহর প্রয়াণ দিবস ছিল। চলুন আবু জাফর ওবায়দুল্লাহ সম্বন্ধে কিছু তথ্য জেনে নেওয়া যাক। আবু জাফর ওবায়দুল্লাহর পুরনো নাম আবু জাফর ওবায়দুল্লাহ খান। ওকে, তিনি ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি গ্রামে। বাহের চর ক্ষুদ্রকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহর পারিবারিক পরিচয় কি? তিনি সাবেক বিচারপতি ও স্পিকার আব্দুল জব্বার খানের পুত্র ছিলেন। তিনি ২০০১ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। এবার শিক্ষা গবেষণায় তার অবদান কি সেটা জানবো, এবং পাশাপাশি কোথায় থেকে তিনি পড়াশোনা করেছেন সেটাও জানবো। আচ্ছা, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা তিনি সম্পন্ন করেছেন ময়মনসিংহ এবং ঢাকা কলেজ থেকে, ময়মনসিংহ জেলা স্কুল এবং ঢাকা কলেজ থেকে। উচ্চশিক্ষার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন এবং ইংরেজি বিভাগ থেকে অনার্স সহ মাস্টার্স কমপ্লিট করেন। আর বিদেশি ডিগ্রি আছে তার যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। তিনি ১৯৫৮ সালে ইয়েটসের কবিতার ওপর গবেষণা করেন। ওকে, ইয়েটসের কবিতার ওপর তিনি গবেষণা করেন এবং উন্নয়ন অর্থনীতিতে ডিপ্লোমা অর্জন করেন। আচ্ছা, তার পেশাগত এবং রাজনৈতিক জীবন সম্বন্ধে কিছু তথ্য জেনে নেওয়া যাক। তিনি ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে লেকচার হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে ১৯৫৭ সালে সিভিল সার্ভিস তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন এবং ১৯৫৭ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে সমগ্র পাকিস্তানের দ্বিতীয় স্থান অধিকার করে তিনি যোগ দেন এবং সর্বশেষ বাংলাদেশ সরকারের সচিব পদ পর্যন্ত দায়িত্ব পালন করেন। মন্ত্রিত্ব এবং কূটনীতি ১৯৮২ সালে কৃষি ও পানি সম্পদ মন্ত্রী হিসেবেও কিন্তু তিনি দায়িত্ব পালন করেছেন। কে? আবু জাফর ওবায়দুল্লাহ। এবং ১৯৮৪ সালে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। আন্তর্জাতিক অঙ্গনে এশিয়া প্যাসিফিক অঞ্চলের মহাপরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। তার সাহিত্যিক অবদান এবং কাব্যরীতি জেনে নেই, যেটা আমাদের চাকরির পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ। তিনি ৫০-এর দশকের অন্যতম খ্যাতিমান কবি। তার কবিতায় ভাষা আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা ও সমকালীন জনজীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। তার কাব্যরীতি মূলত দুইটি ধারায় বিভক্ত। এটা আমরা মনে রাখবো। একটা হচ্ছে গীতিমুখ্য রীতি আর একটি হচ্ছে মহাকাব্যিক রীতি। আচ্ছা, গীতিমুখ্য রীতির মধ্যে কি রয়েছে? যে প্রথম জীবনের গীতিধর্মী কাব্য, এটা হচ্ছে প্রথম জীবনের গীতিধর্মী কাব্য। এটার মধ্যে রয়েছে তার প্রথম কাব্যগ্রন্থ সাত নরিহার, কখনো রং কখনো সুর, কমলের চোখ। এটা হচ্ছে গীতিমুখ্য কাব্য রীতি। আবু জাফর ওবায়দুল্লাহর গীতিমুখ্য কাব্যরীতি সাত নরিহার, কখনো রং কখনো সুর আর হচ্ছে কমলের চোখ। আর মহাকাব্যিক রীতির মধ্যে রয়েছে ৮০-এর দশক থেকে তিনি মা, মাটি এবং সংগ্রামী মানুষকে উপজীব্য করে মহাকাব্যিক ঢঙ্গে কবিতা লিখতে শুরু করেন। এর শ্রেষ্ঠ উদাহরণ তার জননন্দিত কাব্যগ্রন্থ আমি কিংবদন্তির কথা বলছি। ১৯৮১ সাল। এটাতে ৩৯টি কবিতা রয়েছে। আবু জাফর ওবায়দুল্লাহর লেখা আমি কিংবদন্তির কথা বলছি, এতে ৩৯টি কবিতা রয়েছে। তা এবার চলুন জেনে নেওয়া যাক তার উল্লেখযোগ্য গ্রন্থাবলী। তার কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে সহিষ্ণু প্রতীক্ষা, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা গুরুত্বপূর্ণ। আমার সময়, আমার সকাল, খাঁচার ভেতর, অচিন পাখি কাব্যগ্রন্থকার আবু জাফর ওবায়দুল্লাহর। এবং তার সর্বশেষ কাব্যগ্রন্থ, যেটাকে আমরা সোয়ান সং বলতে পারি, মসৃণ কৃষ্ণ গোলাপ ২০০২। ওকে, মসৃণ কৃষ্ণ গোলাপ কার লেখা? আবু জাফর ওবায়দুল্লাহর। তার গবেষণামূলক গ্রন্থ ইয়েলো স্যান্ডস হিল, যেটা চীনের কামিনী নিয়ে লেখা, রুরাল ডেভেলপমেন্ট প্রবলেমস অ্যান্ড প্রসপেক্টস এটা একটা আছে, এবং ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট। এবং ৪ নম্বরটি হচ্ছে ফুড অ্যান্ড ফেইথ। এগুলো তার গবেষণামূলক গ্রন্থ। আবু জাফর ওবায়দুল্লাহর পুরস্কার এবং সামাজিক অবদান আমরা দেখি। কাব্যচর্চায় বিশেষ অবদানের জন্য তিনি ২১শে পদক এবং বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। ওকে, এটি গুরুত্বপূর্ণ। তার একটি সংগঠন ছিল পদাবলী নামে। তিনি একটি কবি সংগঠন প্রতিষ্ঠা করেন, যা ৮০-এর দশকে দর্শনীর বিনিময়ে কবিতা পাঠের আসর আয়োজন করে জনপ্রিয় হয়েছিল। সো পদাবলীর সংগঠনটির প্রতিষ্ঠাতা কিন্তু আবু জাফর ওবায়দুল্লাহ। এবার বিসিএস লিখিত পরীক্ষায় আসতে পারে, বা বিসিএস লিখিত পরীক্ষায় আসলে আবু জাফর ওবায়দুল্লাহর সাহিত্যিক সমালোচনা করুন, এই প্রশ্নের উত্তর আমরা কীরকম করতে পারি, অথবা যদি একটু ঘুরে ফেরো আসে, মোটামুটি একটা কমন একটা
আনসার প্যাটার্ন এখানে আছে, আপনারা দেখে নিতে পারেন। আমিও এখন চেষ্টা করছি এটা উপস্থাপন করার। ওকে, আবু জাফর আবেদুল্লাহ বাংলা, তার জন্মসালটা অবশ্যই উল্লেখ করতে হবে। জন্ম মৃত্যু 1934 থেকে 2001। বাংলাদেশের কাব্য সাহিত্যের 50-এর দশকের অন্যতম প্রধান এবং মৌলিক কবি ছিলেন তিনি। তার সাহিত্যিক সমালোচনা করতে গেলে প্রধানত 3টি বিবর্তন লক্ষ্য করা যায়। একটি কি গীতিময়তা, মহাকাব্যিক আখ্যান, আর একটি হচ্ছে শেকড় সন্ধানী জাতীয়তাবাদ। এই 3টি জিনিস। ওকে, গীতিময়তা, মহাকাব্যিক আখ্যান এবং শেকড় সন্ধানী জাতীয়তাবাদ। তিনি তার সাহিত্যের প্রধান দিকগুলোর সংক্ষিপ্ত কি সংক্ষিপ্ত সমালোচনা এখানে তুলে ধরা হলো, যে দুটি ভিন্ন ধর্মীর যে কাব্য রীতির যে সমন্বয় করেছিলেন সেটি দেখি। আবু জাফর ওবায়দুল্লাহর কাব্য চর্চায় স্পষ্ট দুটি ধারা দেখা যায়। কি প্রথম পর্ব হচ্ছে গীতিময়তা। তার শুরুর দিকের কাব্যগ্রন্থ ছিল কি সাত নরিহার বা কখনো রং কখনো সুর। এর শব্দচয়ন ছিল কি অত্যন্ত মোলায়েম এবং গীতিধর্মী, অত্যন্ত মোলায়েম এবং গীতিধর্মী। পল্লী প্রকৃতির নিবিড় মমতা এবং লৌকিক জীবন এতে প্রাধান্য পেয়েছে। তো প্রথম পর্ব কি গীতিময়তা। দ্বিতীয় পর্ব হচ্ছে মহাকাব্যিক আখ্যান। মহাকাব্যিক আখ্যান হচ্ছে 80-এর দশকে তিনি একটি নতুন কাব্য শৈলীর জন্ম দেন। দীর্ঘ কবিতার মাধ্যমে তিনি সমকালীন ইতিহাস ও ঐতিহ্যের পুনর্গঠন করেন। আচ্ছা, আমি কিংবদন্তির কথা বলছি তার এই রীতির শ্রেষ্ঠ উদাহরণ, যেখানে ব্যক্তিগত অনুভব এবং জাতীয় চেতনা একীভূত হয়েছে। সো মহাকাব্যিক আখ্যান কিন্তু এভাবে তিনি জন্ম দেন। আমি কিংবদন্তির কথা বলছি এই রীতির একটি শ্রেষ্ঠ উদাহরণ। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে দেখি যে শেকড় সন্ধানী ঐতিহ্য চেতনা। তার কবিতায় বারবার ঘুরে ফিরে এসেছে মা, মাটি এবং পূর্বপুরুষের গৌরব গাথা। তিনি আধুনিক নাগরিক জীবনের বিচ্ছিন্নতার চেয়ে বাংলার লৌকিক ঐতিহ্যের মধ্য দিয়ে মুক্তির পথ খুঁজেছেন। আধুনিক নাগরিক জীবনে আমরা কি কত পরিমাণ বিচ্ছিন্ন, সেই বিচ্ছিন্নতার চেয়ে বাংলার লৌকিক ঐতিহ্যের মধ্য দিয়ে তিনি মুক্তির পথ খুঁজেছেন। তার কিংবদন্তি কোনো কাল্পনিক চরিত্র নয়, বরং তা বাংলা নিপীড়িত এবং সংগ্রামী মানুষের ইতিহাসের প্রতিনিধি। ঠিক আছে, তার যে কাব্যগ্রন্থ বা কবিতা ছিল আমি কিংবদন্তির কথা বলছি, সেখানে এই কিংবদন্তি কোনো কাল্পনিক চরিত্র নয়, বরং তা আমাদের বাংলা নিপীড়িত এবং সংগ্রামী মানুষের ইতিহাসের প্রতিনিধি। আর 3 নম্বর পয়েন্টে আমরা লিখতে পারি যে রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতা। আমলা এবং মন্ত্রী হিসেবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও তার কবিতা ছিল আপদমস্তক গণমুখী। ওকে, 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের আশা নিরাশা তার কবিতার মূল উপজীব্য। তবে তিনি সরাসরি স্লোগানধর্মী কবিতা না লিখে প্রতীক ও রূপকের আশ্রয়ে রাজনৈতিক বক্তব্য প্রকাশ করতেন। সরাসরি তিনি স্লোগানধর্মী কবিতা না লিখে প্রতীক এবং রূপকের আশ্রয়ে রাজনৈতিক বক্তব্য তিনি প্রকাশ করতেন। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট দেখি ভাষাশৈলী এবং রূপক নির্মাণ। আবু জাফর ওবায়দুল্লাহর শব্দচয়ন ছিল অত্যন্ত মার্জিত এবং পরিশীলিত। তিনি কবিতার পংক্তিতে এক ধরনের আবৃত্তি নির্ভর ঝঙ্কার তৈরি করতে পারতেন, যেটাকে আমরা ইংরেজি সাহিত্যে বলি অ্যালিটারেশন বা পুনরাবৃত্তি। ওকে, যে পুনরাবৃত্তি ও ছন্দ জিনিসটা কি? ওকে, রিপিটেশনের মধ্যে কিন্তু অ্যালিটারেশন, কনসোনেন্স এসব অনেক কিছু আছে। সো এখানে পুনরাবৃত্তি এবং ছন্দের কথা বলা হচ্ছে যে তার কবিতায় একই পংক্তির বারবার ব্যবহার বা রিপিটেশন একটি বিশেষ সম্মোহনী শক্তি তৈরি করে। যেমন বলা হচ্ছে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, এটি পাঠককে কবিতার মূল সুরের সাথে গেঁথে ফেলে। আচ্ছা, পুনরাবৃত্তির ব্যবহারটা যখন করা হয় কবিতা বা কোনো বক্তব্যের ক্ষেত্রে, পুনরাবৃত্তি মানেই হচ্ছে ওই সেন্টেন্সটা বা ওই স্টেটমেন্টটাকে এমফাসাইজ করা, জোর দিয়ে বলা। ওকে, আচ্ছা, 5 নম্বর পয়েন্ট হচ্ছে সীমাবদ্ধতা এবং সমালোচনা। অনেক সমালোচক মনে করেন, অবশ্যই সমালোচনাও করতে হবে, তার পরবর্তী জীবনের মহাকাব্যিক কবিতাগুলোর কাঠামো কিছুটা একঘেয়ে বা একই ছাঁচে করা, যে গতানুগতিক হয়ে গেছে, যে একই রকম তিনি যে স্টাইল তৈরি করেছিলেন সেটাতেই বারবার পুনরাবৃত্তি হচ্ছিল। সো যেটা একঘেয়েমির সৃষ্টি করেছে অনেক সমালোচক মনে করেন। কোনো কবিতায় অতিরিক্ত শব্দালঙ্কার বা ভাবালুতা আধুনিক কবিতার তীক্ষ্ণতাকেও কিছুটা কমিয়ে দিয়েছে বলে মনে করা হয়।
তবে তার দেশপ্রেম ও ঐতিহ্যপ্রীতির গভীরতা এই সমালোচনাকে ছাপিয়ে যায়। তার যে বাংলা সাহিত্যের বিভিন্ন উপকরণ, শব্দালঙ্কার বা শব্দের ব্যবহারে ঘাটতি থাকতে পারে, তবে তার দেশপ্রেম এবং ঐতিহ্যপ্রীতির যে গভীরতা, সেখানে কিন্তু কোনো ঘাটতি ছিল না। আচ্ছা, উপসংহার দেখি। আবু জাফর ওবায়দুল্লাহ কেবল একজন কবি নন, তিনি ছিলেন আধুনিক বাংলা কবিতার এক মরমী কারিগর। আধুনিক মনস্তত্ত্বের সাথে গ্রাম বাংলার ঐতিহ্যের সেতুবন্ধন তৈরিতে তার অবদান ছিল অনস্বীকার্য। ওকে, আপনারা এই আবু জাফর ওবায়দুল্লাহ সম্বন্ধে জানার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে আরেকবার দেখবেন। ধন্যবাদ।